সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ও দিয়ে সংযুক্ত করা হয়েছে। আমি যে দুটি শব্দকে ও দিয়ে আলাদা করা হয়েছে বা সংযুক্ত করা হয়েছে, দুই শব্দের মাঝে আমি কখনো কোনো পার্থক্য দেখি না। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। আমি কখনো এই দুটি শব্দের মাঝে আমি পার্থক্য খুঁজে পাইনি। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না, এবং বাংলাদেশ হবে বলেই বঙ্গবন্ধুর জন্ম হয়েছে। একটি মাত্র নেতার অঙ্গুলি নির্দেশে 7.5 কোটি মানুষ মোকাবেলা করেছিল বিশ্বের একটি সুসংঘবদ্ধ এবং সুনিয়ন্ত্রিত প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনীকে, এবং মাত্র 9 মাসের যুদ্ধে তাদেরকে পরাজিত করে একটি বাংলাদেশ ছিনিয়ে এনেছিলেন একজন বঙ্গবন্ধু। মানুষের শরীর থেকে যেমন সম্পূর্ণ রক্তকে কখনো আলাদা করা যায় না, তেমনি বাংলাদেশ থেকে কিন্তু বঙ্গবন্ধুকে আলাদা করা যায় না। যে বঙ্গবন্ধুকে পাক হানাদার বাহিনী, পাক বাহিনী, পাক শাসন যন্ত্র হত্যা করতে পারেনি, অত্যন্ত দুঃখের বিষয় তার ঘনিষ্ঠ লোকেরা তাকে হত্যা করেছে নির্মম ভাবে, পরিবার বর্গ সহ। মাননীয় প্রধান আলোচক মহোদয় তাদের কার কি সম্পর্ক ছিল, কোথায় কে মারা গিয়েছে, সব সবিস্তারে বর্ণনা করেছে। এটি সবচেয়ে দুঃখের বিষয়। বঙ্গবন্ধুকে তারা হত্যা করতে পেরেছে, কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নকে তারা হত্যা করতে পারেনি। এবং তার সেই স্বপ্ন, যে স্বপ্ন পুরোপুরি ভাবে তিনি বাস্তবায়ন করে যেতে পারেনি, তা বাস্তবায়ন করছে তারই সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং হেনরি কিসিঞ্জার যে বাংলাদেশকে কটাক্ষ করে বলেছিল তলাবিহীন ছুরি, বঙ্গবন্ধুর স্বপ্নকে সে বাস্তবায়ন করে যাচ্ছে, তিনি শেখ হাসিনা বাংলাদেশকে এখন ঝুড়ি উদ্ভিদের দেশে পরিণত করেছে। এবং এই 7.5 কোটি মানুষ আগে জন আপদ ছিল, জনসংখ্যা বিস্ফোরণ হয়ে যে ভূপৃষ্ঠের চেয়ে, ভূসংখ্যার চেয়ে মানুষ বৃদ্ধি পেয়েছিল, জন আপদ ছিল, সেই জন আপদকে জনসম্পদে পরিণত করে আমাদেরকে মধ্যম আয়ের দেশের দিকে নিয়ে গিয়েছে। এটা কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এবং সরকার এই করোনাকালীন সময়ে করোনাকে কিভাবে মোকাবেলা করতে হবে, করোনাকালীন সময়ে যারা ঘরে বসে আছে, নিম্ন আয়ের ব্যক্তিরা কিভাবে তাদের সংসার চালাবে, সেদিক খবর রেখে সবাইকে, সকল জনগোষ্ঠীকে, প্রান্তিক জনগোষ্ঠীকে উনি আর্থিক সহায়তা করেছেন। উনি যেমন শিল্পীদেরকে দিয়েছেন, তেমন হুজুরদের দিয়েছেন, ইমামদের দিয়েছেন। উনি যেমন ইমামদের দিয়েছেন, তেমনি সাংবাদিকদের দিয়েছেন। যেমন সাংবাদিকদের দিয়েছেন, তেমনি বিধবাদের দিয়েছেন, তেমনি মুক্তিযোদ্ধাদের দিয়েছেন। এখন আপনারা বলতে পারেন যে হঠাৎ করে তার কাছে এত 3 কোটি বা 4 কোটি লোকের তালিকা গেল কি? আমাদের তালিকাগুলি তৈরি আছে। যেমন প্রান্তিক যে জনগোষ্ঠী আছে, আমাদের বাজেটে তাদের উপর যে প্রতিরক্ষা বলয় বা সুরক্ষা বলয় তৈরি করা হয়, তাদের একটি তালিকা কিন্তু 2 কোটি লোকের তালিকা আমাদের কাছে আছে। তারা যে কোনো সুবিধা পাচ্ছে, যেমন বয়স্ক ভাতা পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে, মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে, হিজড়া ভাতা পাচ্ছে, প্রতিবন্ধী ভাতা পাচ্ছে, সমাজ কল্যাণ ভাতা পাচ্ছে, এরকম ছাত্ররা উপবৃত্তি পাচ্ছে, ছাত্ররা শিক্ষাবৃত্তি পাচ্ছে। এরকম কিন্তু আমাদের তাদের বাবা বা মায়ের মাসিক ইনকাম কত তা সহ কিন্তু তথ্য ভান্ডার আমাদের কাছে। যেমন আপনি একটি সিম কিনতে গেলে আপনি শুধু আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলেই আপনার নামে কয়টি মোবাইল আছে, কোন কোন কোম্পানির মোবাইল আছে, তা কিন্তু তাদের কাছে এসে যায়। তেমনি আমরা ক্লিক করলে কতজন জনগোষ্ঠী আছে যারা বিধবা ভাতা পাচ্ছে, তার লিস্ট আমাদের কাছে এসে। আমরা এই যে একটা বাধা এসেছে, করোনা বাধা অতিক্রম করলে আবার আমরা খুব দ্রুত উন্নত দেশে পরিণত হতে পারবো, তবে এটা বাধাগ্রস্ত হয়েছে। আমার একজন ভাই আমাকে কিছু কথা দৃষ্টি আকর্ষণ করেছেন। উনি দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশ জুট মিল কর্পোরেশন, যারা বিজিএমসি বলে, উনি
সুগার মিলস কর্পোরেশন যেটা শিল্প মন্ত্রণালয়ের অধীনে, জুট মিল কর্পোরেশন যেটা আমার বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে, এবং স্টিল মিল কর্পোরেশন যেটা শিল্প মন্ত্রণালয়ের অধীনে, সেই সম্পর্কে বলে গেছে। আমি বাস্তব কথাগুলি তুলে ধরি। আপনি যদি একটি প্যাকেট জাত বিদেশি চিনি কিনতে যান 54 টাকা, 62 টাকা, 75 টাকা সর্বোচ্চ, এবং চিনিটার চেহারা খুব ফর্সা সুন্দর। এবং আমরা একসময় বাঙালিরা সুন্দর বলতে সুন্দরী পাত্রী খুঁজতে ফর্সাকে 80% প্রাধান্য দিতাম। যে মেয়ে ফর্সা ও মেয়ে 80% সুন্দরী, এবং যদি তার চেহারা গঠন ভালো হয় তবু গায়ের রং ফর্সা না হয় তাহলে আমরা তাকে সুন্দরী পর্যায়ে ফেলতাম না। এখন মানসিকতার পরিবর্তন এসেছে, এখন মানুষ দেখে তার গুণের কদর। আগে দর্শনদারি, এখন গুণ বিচারে। এখন লম্বা চুল, আগে চুলে দেখতো, আজকাল দেখি ছেলেরা মেয়েদের মতো চুল রাখে আর মেয়েরা ছেলেদের মতো চুল। এখন চুল দেখে না। আগে আমি দেখেছি হাঁটিয়ে দেখতো কিভাবে হাঁটে। আগে দেখেছি মা কোরআন পড়তে পারো, সূরা বলো তো, মা তুমি কি দোয়া করতে পারো, এইসব এখন প্রশ্ন করে না। যারা মুরব্বী মনে হয় এই বয়সের কেউ নাই, তারা বলতে পারবে না যে এইসব প্রশ্ন কিন্তু করা হতো। এখন গুণ দেখে। এখন আমি বিদেশে একটি চিনি পাচ্ছি 52 টাকায়, আর আমরা বাংলাদেশ সুগার মিল কর্পোরেশনের মাধ্যমে যে চিনিটি তৈরি করছে সেটা যদি সরকার ভর্তুকি না দেয়, লাল চিনি 250 টাকা কেজি। আপনি কোনটা কিনবেন? আপনাকে বলছি, আপনি কোনটা কিনবেন ভাই? আপনি কিনবেন সাদাটা যেটা 52 টাকা। আপনি কেন চিনি খেতে হবে আপনার কমপক্ষে 700 টাকা কেজি যদি আমরা বাংলাদেশের চিনি আমরা খাই এবং এই জনগোষ্ঠীকে যোগান দিতে হয়। এখন প্রচুর পরিমাণ চিনি কিন্তু স্টকে আছে সুগার মিল কর্পোরেশন। এক সময় গরুর মাংস 60 টাকা 70 টাকা কেজি ছিল, এবং তারপর 400 450 হলো। তখন মানুষ বলতো যে যদি ভারতের গরু বলতে হয় তাহলে 2000 টাকা কেজি হবে। কিন্তু বাঙালিরা, এই বঙ্গবন্ধুর বাঙালিরা বঙ্গবন্ধু আদর্শ হয়ে তারা গরু পালন করেছে। এখন কিন্তু আমাদের 600 বা 550 বা 590 মোদি কিন্তু সীমাবদ্ধ আছে। একটি গরু কিন্তু ভারত থেকে আসছে না, কিন্তু মানুষ কিন্তু খাচ্ছে। বাঙালিরা পারে, কারণ বাঙালিরা শিখেছে বঙ্গবন্ধুর কাছ থেকে। আপনার কথা বলি, তাহলে চিনিটা কেউ কিনবেন, আপনি নিজেও কিনবেন লাল চিনি। কালো মেয়ে যেমন পছন্দ করে না, তো অবশ্য কালো ছেলে পছন্দ করে আমাদের মতো। আমার একটা বিয়ে ভেঙেছিল, আমি বেশি ফর্সা বলি, এত ফর্সা ছেলের কাছে মেয়ে বিয়ে দিই। আমাকে যদি তার আগে বলতো আমি শরীরে সরষের তেল মেখে রোদের মধ্যে কয়েকদিন পরে থাকতাম, আমার গায়ের রংটা কালো হতো, কিন্তু আমাকে ওই কথা বলেনি। এই কষ্টটা আমার আছে। এখন ওই লাল চিনি খাবে না, তাহলে কি চিনি কল সরকার বন্ধ করবে? বিজিএমসির সকল জুট মিল বন্ধ করবে? বিটিএমসির সকল টেক্সটাইল বন্ধ করবে? না। আমি অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বেশ দেড় বছরের মতো আমি বাংলাদেশ বিটিএমসির চেয়ারম্যান ছিলাম, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের চেয়ারম্যান ছিলাম। এখন আপনাকে বলি, এখন একটি আপনার সুগার মিলে আসি, যদি ব্যক্তিগত পর্যায়ে প্রাইভেট পর্যায়ে একটা সুগার মিল করতে হয় তাহলে তারা বড় জোর 20 একর জমি নেয়। কিন্তু আমাদের একটি সুগার মিল পাবেন না যেখানে 200 একরের নিচে জমি আছে। আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটা কমিটি ছিল, সেখানে এখন যিনি শিল্প সচিব আলী আজম ছিলেন, আমি ছিলাম অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসাবে। আমরা কয়েকটা টেক্সটাইল মিল কর্পোরেশন দেখেছি, জুট মিল কর্পোরেশন দেখেছি। দরকার 20 একর জমি, ওখানে 240 একর জমি আছে। এখন কি করছি আমরা? আপনার যে সুগার মিল কর্পোরেশন বলেছেন, ওখানে কর্মকর্তা যারা রিটায়ারমেন্টে গিয়েছে তাদের গ্র্যাজুইটির টাকা গত 10 বছর ধরে পাচ্ছে না, কারণ টাকা নেই। সরকার অর্থ মন্ত্রণালয় ভর্তুকি দিচ্ছে, অর্থ মন্ত্রণালয় ভর্তুকি দিচ্ছে জুট মিল কর্পোরেশনকে, টেক্সটাইল মিল কর্পোরেশনকে, স্টিল মিল কর্পোরেশনকে, তারপর ভর্তুকি দিচ্ছে সুগার মিল কর্পোরেশনকে। এখন আপনাদের দুইটি সুগার মিলের জায়গা বিক্রি করছে, তারা কি জুট মিল? এখন আপনারা ভাবছেন হয়তো অন্যরা বিরোধী দলরা বলবে যে সুগার মিল বিক্রি করছে না। যে বললাম দরকার 20 একর, ওখানে আসে 240 একর। সরকার 200 একর বিক্রি করে দিচ্ছে, ওটা দরকার নেই। আর আমাদের জুট মিলে কিন্তু, আমাদের সুগার মিলে কিন্তু আরেকটু বড় জায়গা আছে। আপনাদের হাজার হাজার একর জমি আছে। আমি ইউরোপ ছিলাম, রেজিস্ট্রেট ছিলাম রাজশাহীর বিভিন্ন অঞ্চলে, রাজশাহী, নওগাঁ, সিরাজগঞ্জ, তারপর আমি রংপুর, দিনাজপুর এখানে চাকরি করেছি। সেখানে দেখেছি আপনাদের অসংখ্য আখ চাষের জন্য জমি আছে। সরকার কি করছে, আপনাদের মিলটা রাখছে। আমি টেক্সটাইল মিলে যাই, আমি যেটা করে এসেছিলাম। আমার এখানে আহমেদ বাউনি টেক্সটাইল মিল আছে নারায়ণগঞ্জে, আর এখানে আছে হলো কাদিরিয়া টেক্সটাইল মিল আছে হলো টঙ্গীতে।
জুয়েল ভাইয়ের খুব কাছাকাছি জায়গা, ওখানে ওটা আমরা বিক্রি করে দিয়েছি কি তাদের প্রথম শর্ত তাদের টেক্সটাইল করতে হবে, পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, সরকারের সাথে চুক্তি করে তারা টেক্সটাইল করবে এবং সেখানে আমাদের যে টেক্সটাইলের যে কর্মচারী আছে, যে শ্রমিক আছে, তাদের নিয়োগ করতে হবে। তাহলে একটি শ্রমিকেরও চাকরি যাচ্ছে না, চাকরি হারানোর কোনো ভয় নেই, এবং যখন পাবলিক নিবে তখন কিন্তু ওটা ভালো চলবে। আপনি জানেন একসময় আমরা ট্রেনে যাতায়াত করতাম, বাসে যাতায়াত করতাম না, বিআরটিসি চট্টগ্রাম, এখন মানুষের প্লেনেও যায় না, বাসে যায়, এস আলম বা এই জাতীয়, কারণ ওদের সেবা ভালো, পাবলিক সেক্টরে গেলেই কিন্তু ভালো হয়ে যায়। তখন আর ওখানে কিছু, যেমন আপনার সুগার মিলে প্রায় এক মিলে কমপক্ষে 500 শ্রমিক আছে যারা জীবনে কাজ করে না, তারা সিভিএন নেতা। কিন্তু আমি যখন মালিক হব তখন আমি আমার ছেলেকেও বলবো, বাবা তুমি কাজ করো, টাকা নাও। এরকম ওখানে আমরা দিচ্ছি, ওটা লাভজনক হবে। এবং আমরা যখন এই সুগার মিল কর্পোরেশনের জায়গা দেখেছি, জুট মিল কর্পোরেশনের জায়গা দেখেছি, টেক্সটাইল মিল কর্পোরেশনের জায়গা দেখেছি, সেখানে আমরা প্লট আকারে দিচ্ছি, সেখানে জুট মিলের জায়গায় জুট মিল হবে, সুগার মিলের জায়গায় সুগার মিল হবে, এবং সেখানে এই জনগোষ্ঠীর হবে, সব কর্মসংস্থান হবে। এবং যেখানে একটি সুগার মিল আছে সেখানে 20টি সুগার মিল হবে, তাহলে চিনি আরো কম দামে পাবো। তাই আপনি যে আশঙ্কা করছেন যে আপনার সুগার মিল বিক্রি করে দিচ্ছি, আসলে আমরা সুগার মিল বিক্রি করছি না, অতিরিক্ত যে জমি আছে সেটি বিক্রি করছি, এবং ওখানে সুগার মিলই হবে, এবং সেখানে মানুষ যারা এখানে কর্মরত আছে তারা চাকরি পাবে। তবে সরকারের আমলে যেমন না খেয়ে না চাকরি করে 200 লোক শ্রমিক নেতা হিসাবে বেতন পেত, ওটা পাবে না, তাদের কাজ করতে হবে, জুট মিলে কাজ করতে হবে। এখন জুটের কি কাজ আছে? জুটের কাজ আছে। এখন কিন্তু বিদেশে, উন্নত বিশ্বে কিন্তু রাস্তা তৈরি করার সময় এটি জুটের আস্তরণ দেয়, এটা কিন্তু অসংখ্য আদেশ আছে আমাদের দেশে আসছে। আপনি জানেন জুট মিলে যারা উদ্যোক্তা আছে, আমাদের ব্লেজারও তৈরি করছে জুট দিয়ে, এবং ট্রলি তৈরি করছে জুট দিয়ে, অসংখ্য এটা বহুমুখী ব্যবহার করানো হচ্ছে। এবং বিদেশে এখন তৃতীয় পর্যায়ে আছে অর্থনৈতিক সম্পদ অর্জনের ক্ষেত্রে জুট জাতীয় দ্রব্যাদি। তাই আপনার আশঙ্কা নেই, 28 থেকে যেটা মিটিং হবে সেটা একটা প্রিলিমিনারি মিটিং হবে, আপনার বিক্রি হওয়ার সম্ভাবনা নাই। আর এই সরকার হলো শ্রমিক বান্ধব সরকার, শেখ হাসিনার সরকার হলো শ্রমিক বান্ধব সরকার, শ্রমিকদের বিরুদ্ধে যায় এমন কাজ করবেন না, এবং শ্রমিকদের স্বার্থ দেখবে, তাদের বকেয়া পাওনা যেন তারা পেতে পারে, যারা রিটায়ারমেন্টে গিয়েছে তারা যে রিটায়ারমেন্ট শেষে তাদের ম্যাচুরিটি টাকা পেতে পারে, এই কাজ করবে। তাই এই যে কাজ হচ্ছে, এটা হচ্ছে বঙ্গবন্ধু দেশটা দিয়ে গিয়েছে, বঙ্গবন্ধুর বাংলাদেশ বলে, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ হয়েছে বলি, না হলে কিন্তু পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য ছিল, সেই বৈষম্য কিন্তু আরো প্রকট আকার ধারণ করত। পীরজাদা শহীদুল রহমান আজকে সরকারের সর্বোচ্চ পর্যায়ে কর্মকর্তা, তখন সে হতো কেরানি একজন, এবং এই সময় এসে আমি একটা পিয়নের চাকরি পেতাম, তখন আর আমাকে এখানে ডাকা হতো। বঙ্গবন্ধু বাংলাদেশ দেখি আমি আজকে এই পর্যায়ে নিয়েছি। আপনি আপনার পার্টির বিরুদ্ধে যে জুয়েল ভাই তার পার্টির সমালোচনা করতে পেরেছে, এটাই আমাদের এই বর্তমান সরকার কিন্তু স্বাধীনতা দিয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছে। আপনার 42টি চ্যানেল আছে, অনলাইন চ্যানেল আছে অসংখ্য, 1399টা পেপার আছে, তারা সমালোচনা করে যাচ্ছে। এটাই বাংলাদেশ। সমালোচনা করে, আমার সমালোচনা করেন যে আমি বক্তব্য বেশি দেই, আমি আগামীতে বক্তব্য কম দেব, সমালোচনা করুন, গঠনমূলক সমালোচনা করুন। আমরা চাচ্ছি এই যে করোনার মাঝে অপু যে অনুষ্ঠান আয়োজন করেছে, আপনারা কষ্ট স্বীকার করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ।